আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। জয়ধ্বনিতে দেবী দুর্গাকে বিদায়। গাজীপুরের তুরাগ নদীতে বিসর্জনের সময় নৌকাডুবি, 2 শিশু নিখোঁজ। শিগগিরই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই অভিমত বিশ্লেষকদের। জুলাই গণহত্যা, অনিয়ম দুর্নীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ। সব ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচন করতে না পারলে প্রশ্নবিদ্ধ হবেন প্রধান উপদেষ্টা, মন্তব্য জয়নুল আবেদিন ফারুকের। ঐক্য বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ওয়ার্ল্ড সুমো ফ্লোটিলা নৌবহরের বেশিরভাগ জাহাজে আটকে দিল ইসরায়েল। সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ 3 শতাধিক অধিকার কর্মী আটক। এবং খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতায় পুলিশের 3 মামলা। অজ্ঞাত আসামি প্রায় 1000, ধর্ষণের অভিযোগে আটক শয়নশীল কারাগারে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো এবারের শারদীয় দুর্গোৎসব। দেবী দুর্গা মায়ের বাড়ি ছেড়ে চলে গেলেন স্বামীগৃহ কৈলাসে। দেবীর বিদায়ে শোকাভিভূত ভক্তকুল বলেন, মায়ের কাছে প্রার্থনা তিনি যেন ফুলে ফলে ভরে রাখেন পৃথিবীকে, শান্তিতে রাখেন সবাইকে। এদিকে গাজীপুরে কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা ডুবে যায়। এ সময় 2 শিশু পানিতে পড়ে নিখোঁজ হয়। আবিরের রঙে পানিকে রাঙিয়ে দিচ্ছেন ভক্ত। তিনি বলেন, স্থল, জল, আকাশ সকল স্থানে ভালোবাসার রং ছড়িয়ে দিতে চান। বুড়িগঙ্গার ওয়াইজঘাট থেকে নৌকায় তুলে প্রতিমা নিয়ে নদীর মাঝখানে যান ভক্তরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডুবুরি দলসহ টহল দেয়। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে একে একে বিসর্জন দেওয়া হয় প্রতিমাগুলোকে। হেলাল হাফিজের অমর কাব্যগ্রন্থ যে জলে আগুন জলের মতো বুড়িগঙ্গার পানিতেও আগুন জ্বলছে। পূজারীরা বলেন, এ আগুন অশান্তিপুরে ছারখার করে শান্তির প্রতীক। পাঁচ দিনের পূজা শেষে দেবীর বিদায়ে মন খারাপ ভক্তদের। মা 5 দিন আমাদের সাথে ছিল, তো আজকে যেহেতু চলে যাচ্ছে আমাদের অবশ্যই মন খারাপ, কিন্তু মাকে তো ছাড়তেই হবে। বেদনাসুর মনে, যে তারপরেও হাসি মুখে মাকে বিদায় জানাইতেছি যে মা যেন সবাইকে মঙ্গল করে। তারা বলেন, উৎসব শেষ হলেও দেবীর দেখিয়ে যাওয়া পথে তথা কল্যাণের পথে চলবেন তারা। অসুর বিনাশের মাধ্যমে যাতে আমরা অশুভ শক্তিকে কিভাবে দূরীভূত করা যায় সেই শিক্ষা আমরা পাই মার কাছ থেকে। ঢাকা মহানগরের অধিকাংশ প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে বুড়িগঙ্গা ও তুরাগ নদীতে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে দেবীর এই প্রতীকী বিসর্জনের মধ্য দিয়ে মূলত তারা তাদের অন্তরের সমস্ত খারাপ কামনা বাসনাকে নদীর জলে বিসর্জন দিচ্ছেন। এর মধ্য দিয়ে তারা তাদের অন্তরকে পবিত্র করছেন, যেই পবিত্রতার শক্তি দিয়ে বিশ্বের সব মানুষকে ভালোবাসা যায়, হৃদয় উজাড় করে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, বুড়িগঙ্গা, ঢাকা। এর আগে বিজয়া দশমীতে সকাল থেকে রাজধানীর মণ্ডপগুলোতে চলে নানা আনুষ্ঠানিকতা। বিদায় বেলায় দেবীকে বরণ করে প্রাণ ভরে দেখে নেন ভক্তরা। এরপর মেতে ওঠেন সিঁদুর খেলায়। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রভা। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, বিষণ্ণতার সুর আকাশে বাতাসে। কৈলাসে পাড়ি দেবেন উমা। তাই তো ঢাকঢোল শঙ্খধ্বনিতে বিজয়া দশমীতে শেষবারের মতো দেবীর আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকালে দশমী বিহিত পূজা শেষে করা হয় আরতি। এরপর ফুল বেলপাতায় দেবীকে অঞ্জলি দেন ভক্তরা। বলা হয়, এদিনেই অশুভ শক্তিকে পরাজিত করে বিজয় পেয়েছিলেন দেবী দুর্গা। এবারের পুজোটা অন্যান্য বারের তুলনায় অনেক বেশি সাড়ম্বরে হয়েছে, উৎসাহের সহিত হয়েছে, উদ্দীপনার সহিত হয়েছে। অঞ্জলি শেষে দেয়া হয় তর্পণ ও ঘট বিসর্জন। এরপর দেবীকে বরণের পর সিঁদুর খেলায় মাতেন ভক্তরা। আমরা
সবাই পূজা বেশ ভালো কাটিয়েছে এবং আজকে মায়ের বিদায় বেলায় মানে আমাদের সবারই অনেক মন খারাপ, আর মাকে বিদায় দিতেই হবে, তো একটা বছর আমরা মায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। এবং ভালোভাবে দেখেছি, আইন শৃঙ্খলাও খুব ভালো ছিল, আমাদের কোথাও কোনো সমস্যা হয় না। ফ্যামিলির সবার সাথে ঘুরেছি, খুব ভালো লেগেছে, 4 দিন খুব ভালো কেটেছে, সুন্দর করে সাজুগুজু করে সবাই বের হয়েছি, প্রতিমা দেখেছি, খুব ভালো লেগেছে। আজকে এই সিঁদুর খেলবো আর কিছু ছবি টবি তুলবো, সবার সাথে আনন্দ করব। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব আজ বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো। আসছে বছর আবার ভক্তদের মাঝে ফিরবেন মা, সেই প্রত্যাশাই ছিল সবার কণ্ঠে। ষষ্ঠীতে আগমনের পর আজ বিজয়া দশমীতে বিদায় নিয়েছেন উমা। চোখের কোণে জল জমেছে, আবারও একটি বছরের অপেক্ষা। দেবীকে ঘিরে আবারও আনন্দে মেতে উঠবেন সবাই, সেই আশাতেই পান সুপারি আলতা সিঁদুরে বরণের পর উমাকে বিদায় জানালেন ভক্তরা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। জাতির কাছে ক্ষমা না চেয়ে সহসায় আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ দেখছে না বিশ্লেষকরা। যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মানবাধিকার বিবেচনায় তিনি এমন মন্তব্য করে থাকতে পারেন। আওয়ামী লীগের হাত ধরে দেশ স্বাধীন হলেও জুলাই গণহত্যা এবং অনিয়মের কারণে দলটি অনুতপ্ত হওয়া উচিত বলেও মত তাদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিয়ে জিটিওর ব্রিটিশ মার্কিন সাংবাদিক মেহেদী হাসানকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। তার এই মন্তব্যকে ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রধান উপদেষ্টার এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক পরিসরে দেশে অংশগ্রহণমূলক রাজনীতির চিত্র তুলে ধরতে কথাটি বলে থাকতে পারেন প্রধান উপদেষ্টা। এইটা হয়তো উনি বলেছেন আন্তর্জাতিক সিনারিওটাকে সামনে মাথায় রেখে, কেউ যেন এটা বলতে না পারে যে তার হিউম্যান রাইটস রেকর্ড সেই আগের মতোই, সেটা হয়তো তিনি চাইছেন। এবং তিনি তো বলেছেন শেষের দিকে ইন্টারভিউয়ে যে বিচারিক প্রক্রিয়া চলবে। এটা করার মানে হলো স্বভাবতই আন্তর্জাতিক যে সমীকরণ, ক্ষমতার যে সমীকরণ, সেই সমীকরণের মধ্যে তিনি একটা বিশেষ অবস্থান গ্রহণ করছেন। এটা বাংলাদেশের জনগণের স্বার্থের বিরোধী। এর আগে এটা ছিল একটা দিল্লির অধীন একটা শাসিত ব্যবস্থা, এখন এটা মার্কিন ভূরাজনীতির অন্তর্গত একটা ব্যবস্থা। ডক্টর ইউনূস কি বাংলাদেশকে সিরিয়া বানাতে চান? তিনি কি একটা নিরাপদ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে এখান থেকে তিনি প্রস্থান করতে চান ক্ষমতা থেকে? আওয়ামী লীগ দেশের রাজনীতিতে প্রবেশ করতে চাইলে তাদের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো বিকল্পও দেখছেন না তারা। এটা তো তারা প্রকাশ্যেই বলতে পারে যে আমাদের কিছু ভুল ভ্রান্তি হয়েছে। এই দলের হাত দিয়ে বাংলাদেশের ডেমোক্রেসি আসছে, আবার এই দলের হাত দিয়েই বাংলাদেশের ডেমোক্রেসি স্লটার্ড। জামাতকে যেরকম স্বীকার করতে হবে 71-এ তারা যেটা করেছে, অপরাধ করেছে, আওয়ামী লীগকেও একই অপরাধে অপরাধী। আমরা তো আওয়ামী লীগের মধ্যে ওইরকম কোনো সিমটম এখন পর্যন্ত দেখি নাই। অনুশোচনা করছে বা করবে, এটা আমি মনে করি না যে এই নির্বাচনের আগে সেটা হতে যাচ্ছে। ম্যাক্সিমাম এটা দীর্ঘায়িত হবে। আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো ঘৃণা নাই, হিংসাও নাই। তারা যে সকল অপরাধ করেছে সে অপরাধের মার্জনা তখনই সম্ভব যদি একটা রিকনসিলিয়েশন প্রসেস শুরু হয়। যে সকল কর্মীরা দেশকে ভালোবাসে তারা যদি রিকনসিলিয়েশন একটা প্রক্রিয়ার মধ্যে তারা এসে যান, আমি অবশ্যই তাদের পক্ষে থাকব। যদি শেখ হাসিনা এসে এই বিচারের কাঠগড়ায় দাঁড়ান এবং তিনি বলেন যে তিনি এইগুলো ভুল করেছেন, যদি জামাতে ইসলামীর নেতাদের মৃত্যুদণ্ড হতে পারে, শেখ হাসিনা হতে পারবে না কেন? খুব পরিষ্কার কথা। তিনি অবশ্যই একটা অত্যন্ত ক্ষতিকর রাষ্ট্র ব্যবস্থা চালিয়েছেন। আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ সীমিত বলেও মনে করছেন বিশ্লেষকরা। আওয়ামী লীগের ভোটারদেরকে আপনি কোনো প্রেসার ক্রিয়েট করেন, সেটা বেশি সমালোচনা হবে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে সকালে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল 9টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক রয়েছেন জানিয়ে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে এসে বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে জানান তিনি। এদিকে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডা হয় গণমাধ্যম কর্মীদের। এক পর্যায়ে প্রতিবাদ জানিয়ে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেন সাংবাদিকরা। বিমানবন্দরের ভিআইপি গেটে এই ঘটনা ঘটে। কোনো সংখ্যা নেই, ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দি বিএনপি ইনটু দি নেক্সট ন্যাশনাল ইলেকশন, জেনারেল ইলেকশনস। তো ওনার আশা তো স্বাভাবিক, উনি আসবে, আর উনি যখন আসবে তখন দল থেকে জানানো হবে। দেশে অশান্তি সৃষ্টির একমাত্র অপশক্তি আওয়ামী লীগ ও ভারত বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, সব ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচন করতে না পারলে প্রধান উপদেষ্টা প্রশ্নবিদ্ধ হবেন। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যারা পাহাড়ে অশান্তি ও অনৈক্য সৃষ্টির প্রয়াস চালাচ্ছে, নির্বাচন বানচাল করাই তাদের মূল উদ্দেশ্য বলে দাবি করেন তিনি। কয়েকটি দল নির্বাচনকে বাধাগ্রস্ত করে আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে অভিযোগ করে ঐক্য বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ফারুক। প্রধান উপদেষ্টা মহোদয় আপনার দিকে তাকিয়ে আছে, কোথাও কোনো দিকে নজর না দিয়ে চোখ কান যেভাবে এখনো ঠিক রেখেছেন, ঠিক সেভাবেই আপনি এগিয়ে যান। আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন। আমাদের একটা ভোটের ব্যবস্থা আপনি করছেন, সেই মুহূর্তে দেশে অশান্তি সৃষ্টির প্রয়াসের পেছনে একমাত্র শক্তি আওয়ামী লীগ আর ভারত। যে ভারত প্রতিনিয়ত আমার বর্ডারে গুলি করে মানুষ মারে আর পোষণ করে। খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে 3টি মামলা দায়ের করেছে। এর মধ্যে 144 ধারা ভঙ্গ, ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের উপর হামলার অভিযোগে 600 থেকে 700 জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। অন্যদিকে হত্যাকাণ্ড ও পুলিশের উপর হামলার ঘটনায় গুইমারা থানায় আলাদা 2টি মামলা হয়েছে। এতে অজ্ঞাত 250 থেকে 300 জনকে আসামি করা হয়। এদিকে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আটক সয়নশীলকে 6 দিনের রিমান্ড শেষে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে। বর্তমানে জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং 144 ধারা বহাল রয়েছে বলে জানান সদর থানার ওসি আব্দুল বাতিন মৃধা। খাগড়াছড়িতে কথিত ধর্ষণের অভিযোগে সাধারণ জনগণ ও সেনাবাহিনীর উপর হামলা, দোকানপাটে অগ্নিসংযোগ আর লুটপাটের হোতা উপজাতি সন্ত্রাসীদের নিষিদ্ধ ঘোষণার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ও যুব পরিষদের আয়োজন সমাবেশে ইউপিডিএফ ও জেএসএসকে উপজাতি সন্ত্রাসী সংগঠন অভিহিত করে নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, 5ই আগস্টের পর একটি গোষ্ঠী পাহাড়ে আবারও অস্থিরতা সৃষ্টি করছে। পার্বত্য চট্টগ্রামে এই নৈরাজ্য বাঙালিরা আর মেনে নেবে না। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া ওয়ার্ল্ড শ্রমুদ ফ্লোটিলা নৌবহরের বেশিরভাগ জাহাজই আটকে দিয়েছে দখলদার ইসরায়েল। আটক করা হয়েছে সুইডেনের আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ 3 শতাধিক অধিকার কর্মীকে। তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। বাকি নৌযানগুলোর কয়েকটি গাজা উপকূলের কাছে আশদোদ বন্দরে ভিড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। এদিকে সুমুদ ফ্লোটিলা থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। তার সবশেষ অবস্থান এখনো জানা যায়নি। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। যুদ্ধবিধ্বস্ত গাজায় অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম নৌবহর 31 আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা করে। এরপর 13 থেকে 15 সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে যুক্ত হয় আরও কয়েকটি নৌযান। 45টিরও বেশি জাহাজ নিয়ে রওনা হওয়া নৌবহরে 44টি দেশের 500 অধিকার কর্মী রয়েছেন।
তবে উপকূলের কাছাকাছি যাওয়ার পরই ঘটে বিপত্তি। বুধবার রাতে আন্তর্জাতিক জলসীমায় জাহাজগুলোর উপর হামলে পড়ে ইসরায়েলি নৌ কমান্ডোরা। জাহাজগুলোতে উঠে অধিকার কর্মীদের অস্ত্রের মুখে আটক করে তারা। আল জাজিরা জানিয়েছে, ত্রাণবাহী নৌবহরের বেশিরভাগ জাহাজ আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে সুইডেনের আলোচিত পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। তবে গ্রেটা ও তার সঙ্গীরা সুস্থ আছে বলে জানান ভিডিও বার্তায়। I have been abducted and taken against my will by Israeli forces. Our humanitarian mission was non-violent and abiding by international law. Please tell my government to demand my and the others' immediate release. আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। যাত্রা শুরুর পর এসব জাহাজের নিরাপত্তার জন্য নিজেদের নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছিল স্পেন ও ইতালি। এছাড়া ড্রোন দিয়ে সহায়তা করে তুরস্ক। গাজায় যাওয়ার পথে ইসরায়েলি বাহিনীর বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশের সরকার প্রধানরা। আমরা ইসরায়েলের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। গাজায় হাজারো শিশু অভুক্ত থাকলেও তাদের খাদ্য পৌঁছে দিচ্ছে না ইসরায়েল। এদিকে আটক জাহাজ থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম। তিনি জানান, ইসরায়েল অন্যদের উপর আক্রমণ চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। এ সময় সবাইকে ইসরায়েলি হামলার বিরুদ্ধে সহমর্মিতা ও সংহতি জানানোর আহ্বান জানান। সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। কাজেই আলমার উপর যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায়। সেই কারণে আমাদের জন্য এটা বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে ইসরায়েলের কড়া নজর এড়িয়ে এর মধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে আসদোদ বন্দরে পৌঁছেছে ফ্লোটিলার কয়েকটি নৌযান। এদিকে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর আটকে দেওয়ার প্রতিবাদে রোমসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন ফিলিস্তিন সমর্থকরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এতে সাগর উত্তাল থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 7 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের উপকূল দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। তিনি বলেন, আগামী আরও 2-3 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গতকাল একটা নিম্নচাপ ছিল, এটা আপনার আজকে সকালে এটা গভীর নিম্নচাপ হয়েছে। বর্তমানে এটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অবস্থান করছে। এটা হয়তো আজ রাত নাগাদ এটা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে, কিন্তু এর প্রভাবটা রয়েছে। এই প্রভাবটা আগামী আরও 2-3 দিন কন্টিনিউ করবে। এর প্রভাবে অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। তবে খুলনা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম এসব কোস্টাল উপকূলীয় এলাকাতে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। একটি দল সংস্কার আর পিআর নির্বাচনের দাবি তুলে দেশের মানুষকে বিভ্রান্ত করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। নির্বাচন বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন বানচালের পরিকল্পনা সফল হতে দেয়া হবে না। রাজধানীর তেজতুরি বাজার কাজীপাড়া এলাকায় বিএনপি রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপি প্রথম সংস্কারের কথা বলেছে, তবে তা হতে হবে জনবান্ধব সংস্কার। নির্মাণের দীর্ঘ 7 বছর পেরিয়ে গেলেও চালু হয়নি সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ কেন্দ্র। সরকারের 42 কোটি টাকার এই প্রকল্প এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঠিকাদারি প্রতিষ্ঠান প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেড এখনও প্রকল্পটি সম্পন্ন করে পিডিপির হাতে তুলে দেয়নি। স্থানীয়দের বলছেন, আওয়ামী লীগের দুর্নীতির আরেকটি বড় উদাহরণ এই প্রকল্প।
সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। 2018 সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনে সিরাজগঞ্জে শুরু হয় ক্ষুদ্র বায়ু বিদ্যুৎ প্রকল্প। যমুনা নদীর পশ্চিম পাড়ে শহর সংলগ্ন এলাকায় 8টি টাওয়ার বসিয়ে 2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ব্যয় ধরা হয় 42 কোটি টাকা। কিন্তু 7 বছরেও প্রকল্প চালু না হয় প্রশ্ন উঠেছে পরিকল্পনার যথার্থতা নিয়েই। জোরপূর্বক আওয়ামী লীগ শাসন আমলে এখানে এমপির মাধ্যমে অপরিকল্পিত এই বিদ্যুৎ টাওয়ারটা করে। পাখায় যদি না ঘুরে তাহলে এত কোটি টাকা এখানে একটা প্রজেক্ট করলো, অথচ এই প্রজেক্টে কোনো বাস্তবায়ন নাই। আমরা সিরাজগঞ্জবাসী ভুক্তভোগী। অত্যন্ত দুঃখের বিষয়, আজ পর্যন্ত ওই বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয়নি। এই বায়ু বিদ্যুৎটি চালু না হওয়ার কারণে সেখানকার মানুষ কিন্তু অসন্তুষ্ট। এটি যদি চালু হতো, এই টাকা যদি সঠিক খাতে ব্যয় হতো, তাহলে এখানে আমরা বিদ্যুৎ পেতাম। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় টাওয়ারগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে যন্ত্রাংশ। প্রকল্পে রক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্মকর্তা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদেশি কারিগর এনে প্রকল্পটি চালু করার চেষ্টা করা হচ্ছে। দীর্ঘদিন এই 8টা টাওয়ার বন্ধ থাকার কারণে অনেক মেশিন অকেজ হয়ে গেছে। আমি আসার পর দেখছি দুইবার চায়না থেকে মানুষ নিয়ে এসে এটা কমপ্লিট করছে। মোটামুটি এখন এটা চালু অবস্থায় আছে, বাতাস হলে এটা বিদ্যুৎ উৎপাদন হয়। এদিকে দ্রুতই উৎপাদনে যাওয়ার আশ্বাস দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান, প্রকল্প এলাকায় বাতাস কম থাকায় লক্ষ্যমাত্রার অর্ধেক মাত্র 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। 2 মেগাওয়াটের মাঝে মাঝে যদি ভালো বাতাস হয় 2 মেগাওয়াটের বেশি হতে পারে, কিন্তু এটা সাধারণত এই এলাকাটা যেহেতু চারিদিকে আপনার টাউন আছে, গাছপালা আছে, এখানে বাতাস আসলে আমার মনে হচ্ছে যে ওই আশানুরূপ বাতাস আমরা পাবো না। অপরিকল্পিত এই প্রকল্প পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অর্থ অপচয়ের নজির হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 4 কালিহাতী আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছে। গত 2 দিন কালিহাতী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় তিনি বলেন, তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়ন করে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বিএনপি একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবে। মনোনয়ন পেলে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান প্রকৌশলী বাদলুর রহমান খান। নড়াইলের কালিয়া উপজেলার পারবিষ্ণুপুর গ্রামে নবগঙ্গা নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। নড়াইল থেকে জহির ঠাকুরের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। নবগঙ্গা নদীর তীরে অবস্থিত পারবিষ্ণুপুর বাজার এলাকায় নদী ভাঙন তীব্র রূপ ধারণ করেছে। এক রাতেই বাজারের অন্তত 10টি দোকানঘর নদীগর্ভে তলিয়ে গেছে। এছাড়া যে কোনো সময় আশপাশের আরও দোকানঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এদিকে হঠাৎ করে দোকান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। একমাত্র সম্বল হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন অনেকেই। আমাদের 3টে দোকান আপনার পানির ভিতর চলে গেছে। আমার এই জায়গা দোকান ছিল, এই যে মুদিখানার দোকান, কসমেটিক দোকান, এরপরে নির্ভর করতো আমার সংসার। এখন তো এই নদী ভাঙনে আমার এই দোকান পয়সা চলে গেছে। দৌড়ে দৌড়াতে আইছি, কয়েকজনে টানাইজা করেছে দোকান টেনে নেওয়ার জন্য, কোনোভাবে সরাতে পারিনি। কোনো কিছু মালামাল সরাইছি, কিছু আমার একটা না কিন্তু 5টা দোকান একসাথেই মুহূর্তের মধ্যে দেখতে চলে গেছে। আর যা কিছু আছে হুমকের মুখে আছে, এগুলো ঠিক এখন যদি সমাধান না করা এগুলো বাঁচানো কোনো সম্ভব না। শুধু বাজার নয়, রাস্তাঘাট, মসজিদ, স্কুল সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে অচিরেই এই বাজার নিঃশেষ হয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি। অনেকগুলো বাজার ঘর 10-12টা ঘর চলে গেছে, ছোটখাটো বড় দিয়ে সব 10-12 ঘর চলে গেছে। এখন বাজারে আর যেগুলো আছে সেগুলো খুব ঝুঁকিমুখী আছে। ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণের লক্ষ্যে কাজ চলছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী। ভাঙনের সংবাদ পাওয়া মাত্র অফিস থেকে আমরা প্রতিনিধি পাঠিয়েছি এবং আমরা নিজেরাও সবসময় সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। ভাঙন প্রতিরোধে যত দ্রুত আমরা ব্যবস্থা গ্রহণ করতে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। পারবিষ্ণুপুর বাজার রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে পূজার ছুটিতে সাগরকন্যা কুয়াকাটা এখন হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখরিত। সূর্যোদয় বেলাভূমি গঙ্গামতি থেকে সূর্যাস্তের বালুকাবেলা লেম্বুর চর পর্যন্ত 18 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। রাখাইন মার্কেট, শুটকি মার্কেট, ফিশ ফ্রাই পল্লী, মিস্ত্রিপাড়া বৌদ্ধ বিহার, সীমা বৌদ্ধ বিহার সহ হোটেল মোটেলগুলোতে কোনো জায়গা খালি নেই। তবে খাবারের দোকানগুলোতে অতিরিক্ত দাম রাখার অভিযোগ পর্যটকদের। এদিকে পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস। মার্কিন সেনাদের এখন থেকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে শতাধিক জেনারেল ও অ্যাডমিরালদের বৈঠকে তিনি এই নির্দেশ দেন। এ সময় হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র কারোর সাথে যুদ্ধ করতে আগ্রহী নয়, তবে শান্তি নিশ্চিত করতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার বিকল্প নেই। এছাড়া জেনারেলদের স্বাস্থ্য নিয়েও সমালোচনা করেন হেগসেথ। তাদের নিজেদের শারীরিক কাঠামোর দিকে নজর রাখার আহ্বান জানান। মার্কিন মন্ত্রী যুদ্ধের প্রস্তুতির প্রতিক্রিয়াও জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মস্কো সেনা শক্তি বাড়াচ্ছে, তবে তাদের মূল লক্ষ্য কূটনৈতিক সমাধান। এবারে খেলার খবর। কলম্বোয় নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 130 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 35 রান। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারে মারুফার বোলিং তোপে 2 উইকেট হারায় পাকিস্তান। সেই বিপদ থেকে আর বের হতে পারেনি তারা। 19 ওভারের মধ্যে 67 রান তুলতে হারায় 5 উইকেট। শেষ পর্যন্ত 38 ওভার 3 বলে 129 রানে অল আউট হয় পাকিস্তান। মাত্র 5 রান দিয়ে 3 উইকেট নেন স্বর্ণা আক্তার। এছাড়া 2 ব্যাটারকে ফেরান মারুফা আক্তার আর নাহিদা আক্তার। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে রাতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। টাইগারদের সামনে লক্ষ্য এশিয়া কাপের ব্যর্থতা কাটিয়ে আত্মবিশ্বাস ফেরানো। অধিনায়ক জাকের আলী বলেন, তারা যেভাবেই হোক ম্যাচ জিততে চান। অন্যদিকে আফগান অধিনায়ক রশিদ খান জানান, টি-20 বিশ্বকাপের প্রস্তুতির স্বার্থে চান তারা। শারজায় রাত 9টায় শুরু হবে ম্যাচটি। রিপোর্ট করছেন SM আশরাফ। চ্যাম্পিয়ন হতে গিয়ে এশিয়া কাপে বাংলাদেশকে বিদায় নিতে হয়েছে সুপার 4 থেকে। ব্যাটিংয়ের দুর্বলতাও ফুটে উঠে টাইগারদের। সব ব্যর্থতায় ঘোচানোর সুযোগ এবার সাইফ হৃদয়দের। একই সাথে ফেব্রুয়ারিতে আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। জাকের আলী অনেক ক্ষমা চেয়েছেন এশিয়া কাপ ব্যর্থতায়। বলেছেন, তাদের এবার ব্যাটিং ইউনিট হিসেবে খেলতে হবে। চ্যালেঞ্জ বলতে পার্টিকুলার ডেতে ভালো খেলতে হবে। আগে কি হয়েছে, অবশ্যই আমরা ওই সিরিজটা ভালো খেলতে পারিনি অ্যাজ এ টিম। তো আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে। দুই দলের মুখোমুখিতে সবশেষ লড়াইয়ে আফগানদের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। তবে টি-20তে 17 সাক্ষাতে মাত্র 6 জয় তাসকিনদের। সাইফ হাসান তো খুবই ভালো করছে, তো চাইবো যেন ও এই সিরিজে এরকম বড় রান করতে পারে, আর ওর সাথে সাথে অন্য ব্যাটাররাও যেন ভালো রান করতে পারে, তাহলে আমাদের জন্য সিরিজটা খুব ভালো হবে। অন্যদিকে আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান বাংলাদেশ দলকে সমীহ করেই কথা বলেছেন। একই সাথে বিশ্বকাপকে সামনে রেখে দল হিসেবে উন্নতি করার লক্ষ্যের কথাও বলেন তিনি। কিছু জায়গায় আমরা সংগ্রাম করছি, আমরা এসব কভার করার চেষ্টা করছি। বিশ্বকাপের আগে পুরোপুরি প্রস্তুত করতে চাই, সেজন্য এই সিরিজটা ভালো সুযোগ। শারজার উইকেট বরাবরই স্পিনারদের জন্য সহায়ক, ফলে রশিদ খানের নেতৃত্বে আফগানদের স্পিন অ্যাটাক যে কোনো দলের জন্যই বড় হুমকি। বাংলাদেশের ব্যাটিংয়ের জন্য এটা একটা বড় পরীক্ষাও হতে চলেছে। SM আশরাফ, ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। জয়ধ্বনিতে দেবী দুর্গাকে বিদায়। গাজীপুরের তোরাক নদীতে বিসর্জনের সময় নৌকাডুবি, 2 শিশু নিখোঁজ। শিগগিরই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নিয়ে অভিমত বিশ্লেষকদের। জুলাই গণহত্যা, অনিয়ম দুর্নীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ।
সব ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচন করতে না পারলে প্রশ্নবিদ্ধ হবেন প্রধান উপদেষ্টা, মন্তব্য জয়নুল আবেদিন ফারুকের। ঐক্য বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলা নৌবহরের বেশিরভাগ জাহাজে আটকে দিল ইসরায়েল। সুইডেনে পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ 3 শতাধিক অধিকার কর্মী আটক। এবং খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতায় পুলিশের 3 মামলা, অজ্ঞাত আসামি প্রায় 1000, ধর্ষণের অভিযোগে আটক সহনশীল কারাগারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।